ভাইপো বলে তো লোকে বাংলাতে সবাই চেনে কে ভাইপো। কণ্ঠস্বর নেবে, কণ্ঠস্বর মিলছে কিনা, যে ভাইপো আছে ভাইপোকে ডাকবে, কণ্ঠস্বর মেলাবে, অসুবিধে কি আছে? বারবার কণ্ঠস্বর দিতে চাইছে, যার সৎ সাহস থাকবে সে এক চান্সে কণ্ঠস্বর দেবে। এত ভয় পাচ্ছে না। বাংলার বাঘ কোথায় গেল? বেড়াল হয়ে গেল। আচ্ছা, সিবিআই ইডি ভাইপো ছাড়া এত বড় দুর্নীতি হয়? এখনও সিবিআই কি করছে সেটাও নিয়েও তো আমাদের সত্যি চিন্তার বিষয় এটা। আর যেটা বলেছে, যেটা বেরিয়েছে সিবিআইয়ের লিস্টে বা সিবিআইয়ের ওই চার্জশিটে, যেটা বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে আমি জানতে পারছি, এটা তো কোনো নতুন কিছু না, এটা সবাই জানি। ভাইপোর ব্যাপারে, ভাইপো কি করে এটা সবাই জানে, প্রত্যেকেই জানে। আমরা আশা করব যত তাড়াতাড়ি সম্ভব ভাইপোকে সিবিআই যেন অ্যারেস্ট করে। কাস্টোডিয়াল ইন্টারোগেশন প্রয়োজন আছে। এবং এটা সিবিআই যে চার্জশিট দিয়েছে বলে আমি সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে পারছি, সেখানে সিবিআইয়ের কাছে তো কিছু তথ্য আছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে শুনছি ভয়েস রেকর্ড নাকি আছে, কণ্ঠস্বর। তো সে কণ্ঠস্বর মিলিয়ে দেখলেই হবে। কণ্ঠস্বর নেবে, কণ্ঠস্বর মিলছে কিনা, যে ভাইপো আছে ভাইপোকে ডাকবে, কণ্ঠস্বর মেলাবে, অসুবিধে কি আছে? যখনই সিবিআই ডাকে এ রাজ্যের তৃণমূলের নেতা মন্ত্রীরা সব পালিয়ে যায়, সব ওই হাসপাতালে থাকে। এইটারও তদন্ত হওয়া দরকার। এই যে হাসপাতালে কেন থাকছে, বারবার কণ্ঠস্বর দিতে চাইছে, যার সৎ সাহস থাকবে সে এক চান্সে কণ্ঠস্বর দেবে। এত ভয় পাচ্ছে না। বাংলার বাঘ কোথায় গেল? বেড়াল হয়ে গেল। বাংলার বাঘ বেড়াল হয়ে গেল। আচ্ছা, সিবিআই চার্জশিটের 12 নম্বর পাতায় লেখা রয়েছে, ওই অডিও ক্লিপের কথোপকথনে সুজয় কৃষ্ণকে বলতে শোনা গিয়েছে, ইতিপূর্বে নিশ্চিত করে বলতে চাই যে বেআইনি নিয়োগের জন্য 15 কোটি টাকা দাবি করেছিলেন অভিষেক। এগুলো কি নতুন খবর? কি সংবাদ মাধ্যমে উঠে আসছে, তো নতুন কি? এখন ফিগারটা কত সেটা নিয়ে ডিসপিউটেড থাকতে পারে। এটা কি সেই অভিষেকই নাকি? ভাইপো বলে তো লোকে বাংলাতে সবাই চেনে কে ভাইপো। ভাইপোকে বাংলায় সবাই চেনে, সবাই জানে। সারা পশ্চিমবাংলার 10 কোটি জনগণ, 10 কোটি জনগণই ভাইপোকে চেনে, ভাইপোকে চেনে। তো সে বাংলার জনগণ বুঝবে, সবাই জানে। এটা নতুন খবরটা কি আছে? এটা কি আমার ক্ল্যারিফিকেশান দেবে? আমাদেরকে জানানোর থেকে আমার তো মনে হয় এই ক্ল্যারিফিকেশান নিয়ে ওই যে বলেছিল না একজন পশ্চিমবাংলায় যে সারদার বেনিফিশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা তো একজন পশ্চিমবাংলায় জেল থেকে বলেছিল, তার নাম কুণাল ঘোষ, মুখপত্র। তো মুখপত্র কি বলছে এখানে? সেটাই তো প্রতিক্রিয়া দেওয়া দরকার ছিল ওনার। সেটা তো প্রতিক্রিয়া দেওয়ার দরকার ছিল ওনার। মুখপত্রটা কেন প্রতিক্রিয়া দিচ্ছে না? এটাও তো তদন্ত হওয়া দরকার। এই যে চাকরির চুরির অ্যাকচুয়াল বেনিফিশিয়ারিটাকে মাথাকে না ধরতে পারলে, এই বেড়াল ল্যাজ এগুলোকে ধরলে আলটিমেটলি তো তদন্তটা সঠিক হলো না। এই যে করাপশান রয়েই যাবে। এসএসসি পশ্চিমবাংলার যত চাকরি হয়েছে, পশ্চিমবাংলার যত ডিপার্টমেন্ট হয়েছে, প্রত্যেকটাতে চুরি হয়েছে। এবং 2011 সালের আগে দেখুন, কোনো সরকারকে আমি করছি না, বামফ্রন্ট সরকার ছিল, কংগ্রেসের সরকার ছিল, যুক্তফ্রন্ট সরকার ছিল, পশ্চিমবাংলাতে কোনো সরকারের বিরুদ্ধে চুরির অভিযোগ ওঠেনি, যেটা 2011 সালের পরে উঠেছে। আর সিবিআই আর ইডি তারা একটা প্রিমিয়ার ইনভেস্টিগেটিং এজেন্সি, ভারতবর্ষের সবথেকে শ্রেষ্ঠ এজেন্সি। এবং তারা তাদের কাজের পারদর্শিতা বিভিন্ন রাজ্যে বড় বড় মাথাদেরকে অ্যারেস্ট শুধু করানোটা ফ্যাক্টর নয়, আমি বলছি কনভিকশন লেভেলও বড় বড় মাথাদের সিবিআই এবং ইডি করিয়ে দেখছি। ইডি এখনও অতটা দেখাতে পারেনি, সিবিআই করিয়ে দেখিয়েছে। এ রাজ্যের ক্ষেত্রে বড় মাথা, তাদের প্রতি সিবিআইয়ের কেন অনীহা,
কী কী ডকুমেন্টস পেয়েছে, কী কী ডকুমেন্টস পায়নি ইনভেস্টিগেশনে, তা তো আমি সবটা বলতে পারবো না। কিন্তু আমার যেটা লেগেছে সেটা হচ্ছে হলো যে বড় মাথাদের ক্ষেত্রে এদের অনীহা অনেক দেখেছি আমি। কেন অনীহা সেটা তো সিবিআই বলতে পারবে। দেখুন, তদন্ত আমি তো প্রথম থেকেই বলেছি, যদি সঠিকভাবে হয় তাহলে এই যে কজনকে আপনারা জেলে দেখেছেন বা এখনও অবধি যারা যারা অ্যারেস্ট হয়েছে তার থেকে অনেক সংখ্যাটা বেশি হবে। এবং তদন্ত যদি সঠিকভাবে হয়, তথ্য প্রমাণ যা উঠে আসবে, বেল নিয়ে আমি ভাবি না। বেলকে পেয়ে গেল, বেলকে পেল না, সেই নিয়ে কোনো কনসার্ন নয়। অনেকেরই কনভিকশন হবে, সাজা ঘোষণা হবে। চুরির জন্য তো আর কারোর ফাঁসি হয় না, সাজা ঘোষণা হবে, জেল হবে। এটা যা মামলা, এবং অনেক বড় বড় মাথার হবে। মিডিয়াতে এখন জিনিসটা উঠে এসেছে। আমার মনে হয় সিবিআই এর সঠিকভাবে তদন্ত করে পশ্চিমবাংলা থেকে যাতে করাপশানটা পুরোপুরি মুছে যায়। দেখুন, সিবিআই ইডি অনেক ভালো কাজও করেছে। যদি ভালো কাজ না করতো তাহলে পার্থ চট্টোপাধ্যায়কে রেড হ্যান্ডেড ওনার বান্ধবীর বাড়ির থেকে 50 কোটি টাকা উদ্ধার করতে পারতো না। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন চাকরি চুরির দুর্নীতিতে তারা পুরো ওএমআর, পঙ্কজ বনসালের ওএমআর পুরোটা রিট্রাইভ করেছে। এটা কিন্তু বিগ পার্ট অফ ইনভেস্টিগেশন। সেটা আইনে তাদের প্রমাণ করতে হবে, ট্রায়ালে প্রমাণ করতে হবে, সেটা অন্য প্রশ্ন। বাট তারা বার করেছে। কিছু লোক বলতে পারে ওই ওএমআর আমাদের নয়, সেটা তো প্রমাণ সাপেক্ষ ব্যাপার, কিন্তু তারা ইনভেস্টিগেশন করে বার করেছে। তাই সিবিআই বা ইডির ইনভেস্টিগেশনকে আমি একেবারেই যে খুব ভালো ইনভেস্টিগেশন হয়েছে বলে আমি মনে করি। কিন্তু এটা এখানে কিন্তু আছে, যতদিন না পর্যন্ত বড় মাথাকে সিবিআই ধরতে পারছে, এই ইনভেস্টিগেশন বা এই পুরো জিনিসটা সাকসেসফুল এইটা আমি বলতে পারি না। তদন্ত করে সিবিআই বা ইডি, এই যে সুজয় কৃষ্ণ ভদ্র, এটা তো সত্যি এরাও তো বার করেছে। ওনার যুক্ত থাকা, উনি অভিযুক্ত, ওনার সম্বন্ধে প্রমাণ, এবং অনেক দিনই তিনি লাস্টে তো তিনি মেরিটে বেল পাননি, অসুস্থতা গ্রাউন্ড দেখিয়ে, যেটা 95% যারা অ্যাকিউজড হয়, আপনারা তৃণমূলের অ্যাকিউজড যারা, সব অ্যাকিউজড না, তৃণমূল চোর পার্টির যারা যারা অ্যাকিউজড হন তাদের এটা ধারাবাহিক প্রচেষ্টা নিজেকে অসুস্থ দেখানো। আপনি একজনও তৃণমূল পার্টির যারা অ্যারেস্ট হয়েছেন তারা মেরিটে ঢুকতে চান না বেলের ক্ষেত্রে। সবাই কিন্তু 95%ই কিন্তু নিজেকে অসুস্থতা প্রমাণ করাতে ব্যস্ত থাকে যাতে বেলটা পাওয়া যায়। এটা তৃণমূলের ক্যারেক্টার। যদি সসম্মানে লড়াই করার মতন কারুর যদি মেরুদণ্ড থাকতো তাহলে যে কোনো মামলায় কেউ মেরিটে লড়াই করতো। মেরিটে এখানে তারা লড়াই করে পারে। তাদের এই অসুস্থ, শরীর খারাপ, হসপিটালে চলে যাওয়া, এই নাটকগুলো তাদেরকে করতে হয়। তা এই নাটক করে কিছু ডকুমেন্ট দেখিয়ে কিছুটা সাময়িক ডিলে বা এগুলো করানো যেতে পারে। যখন আসল মামলার কনভিকশনের জায়গায় আসবে, যদি সিবিআই সঠিকভাবে তৈরি করে, তখন এই ধরনের জিনিস চলবে না। সেইটা যেদিন সিবিআই করে বড় মাথাকে অ্যারেস্ট করাতে পারবে এবং কনভিকশন করাতে পারবে, শুধু অ্যারেস্ট নয়, অ্যারেস্ট করলাম কালকে বেরিয়ে গেল সেটা বিষয় না, বেল পেতেই পারে। মানে অপরাধ তো প্রমাণ হয়নি, একটা অপরাধী বেল পেতেই পারে, সেটা ভারতবর্ষের আইনে প্রভিশন আছে। কিন্তু কনভিকশন যদি করাতে পারে সিবিআই, তাহলে বুঝতে হবে যে তদন্তটা সাকসেসফুল হলো। এবং মেন যে মাথা, যাদের জন্য পশ্চিমবাংলাতে এই দুর্নীতি হয়েছে, লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ ধ্বংস হয়েছে, একটা জেনারেশান শেষ হয়ে গেছে, একটা দুটো তিনটে জেনারেশান শেষ হয়ে গেছে। এই যে 25,000 স্কুল সার্ভিস কমিশনের যেসব ছেলেমেয়েরা যে সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়ে আছেন, তাদেরকে যে বিপদে ফেলেছে এবং তারা যে সুপ্রিম কোর্টে তাদের যেতে হয়েছে, কারণ এটা তো কারোর ধারণার মধ্যে ছিল না যে সরকারি চাকরি পেলে সেটা চলে যেতে পারে। এটা কারোর ধারণার মধ্যে ছিল না। আজকে এই তৃণমূলের দুর্নীতির কারণে মানুষ এটা বুঝতে পেরেছে যে সরকারি চাকরিও চলে যেতে পারে। বিভিন্ন কারণে যেতে পারে, কিন্তু দুর্নীতিও একটা বড় কারণ। সেখানে শুধু এমন জায়গা পরিস্থিতি তৈরি করে ফেলেছে, যারা দুর্নীতিগ্রস্ত তাদের চাকরি তো যাবেই, যাওয়া উচিত বলে আমি মনে করি। কি হবে সুপ্রিম কোর্ট তা তো আমি জানি না, কিন্তু যারা নিরপরাধ তারাও বিপদে পড়ে গেছেন, কারণ সেগ্রিগেশনটাই পসিবল হচ্ছে না। বিচারপতিরা এটা নিয়েই মামলাটা শুনানি করেছেন। আমাদের যেটা সাবমিশন ছিল সেগ্রিগেশন পসিবল না, কেন পসিবল না, কি বৃত্তান্ত তার এবং সেইখানে রাজ্য সরকারের প্রচেষ্টা, যারা আইন বোঝেন বা যারা দেখেছেন প্রসিডিং, রাজ্য সরকারের প্রচেষ্টা
যারা যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের যদি না বাঁচাতে পারে তাহলে পুরোটাই যাক। তাই জন্য রাজ্য সরকারের তরফ থেকে সাবমিশনটা করা হয়েছে যে পসিবিলিটিজ অফ ফার্দার ইলিগ্যালিটিজ এক্সিস্ট, ওয়াইড স্প্রেড ইলিগ্যালিটিজ হুইচ কুড নট বি ডিটারমাইন্ড ইন এক্স্যাক্টিটিউড। আইনের টেকনিক্যাল জায়গাটা তো দেখতে হবে এখানে। এত মানুষ বিপদে পড়েছে, আপনি ওবিসি মামলা নিয়ে দেখুন, লক্ষ লক্ষ মানুষ বিপদে পড়ে আছেন। এই পরিস্থিতির জন্য কে দায়ী? আচ্ছা, চার্জশিটের মধ্যে দেখা যাচ্ছে যে সবার সবার আলাদা আলাদা পরিচয় রয়েছে। কেউ রয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী, কেউ রয়েছে এই যে সুজয় কৃষ্ণের পরিচয় দিয়েছে লিপস অ্যান্ড বাউন্স রয়েছে, তারপর চিফ অপারেটিং অফিসার, মানে সবার স্পেসিফিক নাম আর কি পোস্ট রয়েছে। তাহলে এই যে অভিষেক নামটি বারবার উঠে আসছে, তার কি এমন পোস্ট ছিল যে তার নির্দেশে তার তত্ত্বাবধানে এত কিছু হচ্ছে? মানে তারপর 20 কোটি 15 কোটি এই যে এত মোটা অঙ্কের যে টাকার বিষয়টা উঠে আসে, তার পোস্টে এমন কী ছিল তার তত্ত্বাবধানে এত কিছু হচ্ছে? শুধু কি সেই জড়িত নাকি উপর মহলের আরও কেউ রয়েছে, মানে আরও কেউ রয়েছে? সারদায় জেল খাটা আসামি বলেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় সারদার বেনিফিশিয়ারি, জেলের থেকে উনি বলেছিলেন। তা তিনি এখন কি বলছেন? তাকে তাকে সাংবাদিকদের তো প্রশ্ন করা উচিত এটা, এই অভিষেক বলে যে নামটা উঠে আসছে সেটা কে? সেটা ভাইপো না সেটা কাকা না সেটা জ্যাঠা? যেমন কালীঘাটের কাকু, এইসব যারা ক্রিমিনাল হয় না তাদের মানে সাইড নেম 50খানা থাকে, সেটা ওনাকে জিজ্ঞেস করা উচিত। তো তৃণমূল দলের থেকে তো এটার প্রতিক্রিয়া দেওয়া উচিত। আচ্ছা, এই অভিষেকটাই কি কালীঘাটের কাকু সেই সাহেব? সেটা তো তৃণমূল দলের থেকে প্রতিক্রিয়াটা আসলে আমি বুঝতাম অনেক বেশি ভালো হতো। ভাইপোটা কে? ভাইপো কে পশ্চিমবাংলার সমস্ত মানুষ জানে। ভাইপো কে পশ্চিমবাংলার সমস্ত মানুষ জানে। আপনি যে কোনো পাড়া রাস্তা ঘাট যেখানে যাবেন, ভাইপো কে একটু জিজ্ঞেস করবেন। আপনি হসপিটালে যান, ভাইপো কে? এটা একটা প্রবাদ বাক্য হয়ে গেছে, ভাইপো কে। তো এটা নতুন করে বলার কিছু নেই, ভাইপোটাকে সবাই জানে। এবং আমি আশা করব সিবিআই তদন্ত করে বাংলার আসল ভাইপোকে কনভিকশন করাতে পারবে, তাহলে সিবিআইকে আমি বলবো সাকসেসফুল। এবং এটাও আমি বলবো যে প্রিমিয়ার ইনভেস্টিগেটিং এজেন্সি সততার সাথে ভয়বিহীন বাদ দিয়ে তারা কাজ করে সাকসেসফুল হয়েছে। দয়া করে দেশকে জাহান্নামে পাঠাবেন না, দেশের মানুষের ক্ষতি করবেন না। উনি ওনার পকেট থেকে 10,000 টাকা দিলেন, নাকি ওই হরিশ মুখার্জি স্ট্রিটে যে প্রপার্টিগুলো দখল করে রেখেছেন সেখান থেকে উনি কারুর নামে প্রপার্টিটা করে দিলেন? সেইটা ধরো আমি কুণাল ঘোষকে একটা কথা বলবো যে জেল খাটা আসামি, তাকে খুব বেশি কথা বলা শোভা পায় না। জেল খাটা আসামির খুব বেশি কথা বলাটা শোভা পায় না। এই মামলায় কি আমরা সুপ্রিম কোর্টে গেছি নাকি? সুপ্রিম কোর্টে তো রাজ্য সরকার গেছে। যদি বাংলার ভালো চান, দেশের ভালো চান, তাহলে সুপ্রিম কোর্টের মামলাটা উইথড্র করে নিন না। আর সুপ্রিম কোর্ট কোনো স্টে অর্ডার দেয়নি। 2010 সালের আগে পশ্চিমবাংলায় রিক্রুটমেন্ট হতো না। আপনি রিক্রুটমেন্ট করাবেন না, এটা আপনি ভেবে রেখে দিয়েছেন। কারণ রিক্রুটমেন্ট করাতে গেলে আপনাকে টাকা দিয়ে রিক্রুটমেন্ট করাতে হবে। পশ্চিমবাংলায় টাকা দিয়ে চাকরি হয়। তার জন্য আজকে আপনি ইচ্ছাকৃতভাবে এই মামলার বাহানা করে সবার সামনে এই কথা বলছেন। যদি আপনি বাংলার মানুষকে ভালোবাসেন তাহলে সুপ্রিম কোর্টে মামলাটা আপনি করেছেন কেন? উইথড্র করে নিন। কে আপনাকে বাধা দিয়েছে যে এখানে চাকরি হতে পারবে না? রিক্রুটমেন্ট প্রসেসের ওপর তো কোনো স্টে সুপ্রিম কোর্ট দেয়নি, হাইকোর্ট কোনো স্টে দেয়নি। আপনি বেআইনি কাজ করেই যাবেন, করেই যাবেন, করেই যাবেন, পয়সা খেয়ে চাকরি দিয়েই যাবেন, আর প্রতিবাদ করলেই দোষ। ভাইপো ট্রিটমেন্ট করাতে ওনার যারা সাগরেদ বাগরেদ আছে, মস্তানগুলো আছে, এমএলএগুলো আছে, তারা ট্রিটমেন্ট করাতে কোথায় যায়? প্রাইভেট হসপিটালে না গভর্নমেন্ট হসপিটালে? সেই প্রশ্নটার উত্তরটা উনি দিচ্ছেন না কেন? আজ পর্যন্ত তো ওনাকে কোনোদিন কেউ কোর্টে মামলা করতে দেখেনি। তবে স্বঘোষিত আইনজীবী উনি হতেই পারেন। এলএলবি ডিগ্রি থাকলেই যে সবাই লয়ার হয়ে যায় সেরকম তো বিষয়টা তা নয়। তো উনি নিজেকে স্বঘোষিত করতেই পারেন। এখন স্বঘোষিত উনি যদি নিজেকে অ্যাস্ট্রোনট মনে করেন,
অনেক সময় তো অনেক কিছু বলে ফেলেন। এখন স্বঘোষিত তিনি যদি নিজেকে কোনোদিন ডাক্তার বলেন, সেটা উনি বলতেই পারেন, সেটা কোনো অসুবিধা। এককালে শুনেছিলাম স্বঘোষিত পিএইচডি ডক্টরেট বলে বেড়াতেন, তো সেটা উনি বলতেই পারেন, সেটা কোনো বিষয় নয়। ওটা শুধু তাঁরই বলার জন্য, আর তো কেউ বলছে না। কোর্টের অর্ডারে তো সেটা নেই। উনি তো ওনার ন্যারেটিভ উনি তৈরি করতে পারেন। বাংলার মানুষের ভবিষ্যৎ ধ্বংস করার জন্য, আমি বারবারই বলছি, বাংলার মানুষের ভবিষ্যৎ ধ্বংস করার জন্য উনি নেমে পড়েছেন। আজকে উনি যাই ন্যারেটিভ বলুন না কেন, এই বাংলাতে সারদা হয়েছিল, 25 লক্ষ মানুষের টাকা চলে গিয়েছিল। জনগণের কাছে আবেদন করব, ওনার কথা বিশ্বাস করবেন না, মিথ্যা কথা বলে। 25,000 ছাত্রছাত্রী স্কুল সার্ভিস কমিশনে তাদের বিপদে ফেলেছে কে? এই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী। রায় এখনো পেন্ডিং আছে মানছি, কিন্তু তারা তো বিপদে পড়ে তাদেরকে সুপ্রিম কোর্টে দৌড়াতে হয়েছে। কার জন্য হয়েছে? কে রেসপন্সিবল? কেন 2010-এর আগে তো হয়নি? পশ্চিমবাংলায় 2010-এর আগে যে রোস্টার ছিল, সেই রোস্টার মেনে আপনার চাকরি দিতে আপত্তিটা কোথায়? আপনি কি বেআইনিভাবে নিয়োগ করার জন্য নিয়োগটাকে আটকে রেখেছেন, যেটা হচ্ছে না বলে? লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে খেলা করছেন। দেখুন, পশ্চিমবাংলাটা জালি কারবারের জায়গা হয়ে গেছে। জালি ওবিসি সার্টিফিকেট, জালি আপনার চাকরি। 10 বছর ধরে আপনি চিন্তা করুন, বেআইনিভাবে সার্টিফিকেট দিয়ে যাচ্ছেন, এবং সমস্ত মানুষের, পশ্চিমবাংলার পুরো জনগণের এই ওবিসি নিয়ে আরও বড় সর্বনাশ ডেকে নিয়ে চলে আসবেন। আর প্রতিবাদ করলেই দোষ। গরু চুরি থেকে কয়লা চুরি, কোন জিনিসটা বাকি রেখেছেন? আমি তো স্বাস্থ্য দপ্তরের ব্যাপারে একটাই প্রশ্ন মুখ্যমন্ত্রীর কাছে রাখতে চাই। আপনার পরিবারের লোকেরা, তৃণমূল নেতানেত্রীদের পরিবারের লোকেরা, তাদের ট্রিটমেন্ট কোথায় হয়? একজনেরই ট্রিটমেন্ট আমি শুনেছি, ভুল শুনে থাকতে পারি, সুব্রত মুখোপাধ্যায়, ওনার ট্রিটমেন্ট SSKM-এ হয়েছিল। এক্স মিনিস্টার ছিলেন তিনি, আর আমাদের মধ্যে নেই। আর যখন ওই জেলে যায় তৃণমূলের নেতা নেত্রীরা, তারা SSKM-টাকে ব্যবহার করে, সরকারি হসপিটালগুলোকে ব্যবহার করে 5 স্টার হোটেলের জন্য, মজা করার জন্য। ওখানে কোনো ট্রিটমেন্ট হয় না। আর যখন ওনার ওই ভোটের আগে পা ভেঙে গেছিল, আবার যখন ধাক্কা টাক্কা, ভোটের আগে ভোট আসছে তো আবার যদি হয়, তখন দেখবেন মুখ্যমন্ত্রী এই যত প্রায় সরকারি হসপিটালগুলো আছে যাবে, যেগুলো জেনুইন ট্রিটমেন্ট হয়, সেগুলো ওনার পরিবারের লোক আর তৃণমূলের লোকেরা ওনাকে একদিন প্রশ্ন করবেন আপনারা, যে তারা সরকারি হসপিটাল পাবলিকের জন্য, মুখ্যমন্ত্রীর পরিবার সেখানে ট্রিটমেন্ট নিতে পারে না, ভাইপো সেখানে ট্রিটমেন্ট নিতে পারে না, সাধারণ মানুষের জন্য ওখানে ট্রিটমেন্ট হতে পারে? বাজারি নাটক করতেই পারেন। এখন তিনি বাজারি নাটক কি করবেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার। বাংলার মানুষ চাকরি পাচ্ছে না, তাদের হাতে খাবার নেই, তাদের মধ্যে মানুষের জীবনটা শেষ হয়ে যাচ্ছে, আর ওনার পরিবারের লোকগুলো কি করে বেড়াচ্ছে সেটা দেখতে হবে তো। বাংলার মানুষের হাতে টাকা নেই, ওনার পরিবারের লোকের হাতে টাকা আছে, তৃণমূল নেতাদের হাতে টাকা আছে। এই দুঃখ যন্ত্রণা কষ্ট কি উনি বুঝবেন? এসি গাড়িতে ঘুরে উনি বুঝবেন? পরিবারের লোকজন হ্যাঁ, তারা কোনোদিন গভর্নমেন্ট হসপিটালে ট্রিটমেন্ট করায়? শুধু ভোটের আগে মুখ্যমন্ত্রীর পা ভেঙে গেলে তিনি যান SSKM-এ ট্রিটমেন্ট করাতে। আর পরিবারের লোকজন কোনো সময় কোনো ট্রিটমেন্ট সরকারি হসপিটালে করায়? তৃণমূল নেতা নেত্রীরা করায়? জাপানে প্রধানমন্ত্রী যে গাড়িতে চড়ে, যে ট্রেন ব্যবহার করেন, বুলেট ট্রেন ব্যবহার করেন, সাধারণ লোক, অতি গরিব লোক জাপানে, তারাও কিন্তু, সাধারণ লোক, তারাও কিন্তু বুলেট ট্রেন ব্যবহার করে। এ রাজ্যের মুখ্যমন্ত্রী যারা তৃণমূল নেতা নেত্রী, তারা মেডিকেলে প্রাইভেট সার্ভিস নেন না সরকারি হসপিটালে সার্ভিস নেন? প্রতিদিন হাইকোর্টে কেন মুখ্য সচিবকে ডেকে পাঠাচ্ছেন? তাদের কি কোনো কাজ নেই? তা আপনি যদি মুখ্য সচিবকে বেআইনি কাজ করতে বলেন তো ডেফিনেটলি কোর্ট ডেকে পাঠাবে, এটার মধ্যে নতুন কি আছে? আর আপনারা তো আপত্তি কেন মুখ্য সচিবকে ডেকে পাঠালে? আপনারা তো আপত্তি কি কারণে? আপনি কি ওপরে বসে আছেন যত বেআইনি কাজ করার জন্য? আজকে 25,000 যারা চাকরি করছেন SSC-তে, তাদের জীবন শেষ করে দিয়েছেন, তারা এখন সুপ্রিম কোর্টে দৌড়চ্ছে, বিপদের সম্মুখীন। লক্ষ লক্ষ ছেলে ওবিসি মামলাকে কেন্দ্র করে বাংলার লক্ষ লক্ষ ছেলের জীবন আপনি অন্ধকারে ঠেলে দিচ্ছেন। কে আপনাকে সুপ্রিম কোর্টে, আপনি স্টে পাননি সুপ্রিম কোর্টে, কেন মামলাটাকে ফেলে রেখে দিয়েছে? তুলে নিন, মামলা উইথড্র করে নিন। সিভিক পুলিশ নিয়েও তিনি কথা তুলেছেন, বলছেন ওরা কিছুই বোঝে না, 20% নাও ট্রেনিং করা আর হোমগার্ডের চাকরি দাও।
সরকারি টাকাগুলোকে নিজের পকেটে ঢোকানো এবং নিজের পরিবারের পকেটে ঢোকানো এবং তৃণমূল নেতাদের পকেটে ঢোকানো, তাই জন্য সিভিক পুলিশ যাতে গুন্ডারাজ পশ্চিমবাংলায় চলতে পারে, এই সিভিক পুলিশ আইন করে বন্ধ করে দেওয়া উচিত। মমতা রাজের ব্যাপার সময় শুরু হয়েছে এটা। সিভিক পুলিশ চলতে পারে, কি করে সিভিক পুলিশ? ও তোলাবাজি করে। তাদের কোনো দায়বদ্ধতা আছে সমাজের প্রতি? পুলিশের চাকরি দেবো না, সিভিক দিয়ে কাজ চালাবো, এ থিওরি কার? আর যদি সিভিকে নিয়েই থাকেন তাদেরকে রেগুলারাইজেশন করুন, সেইটা করবেন না। সরকারি খাতায় তাদের রেগুলারাইজেশন করবেন না, সেটা করুন। লক্ষ লক্ষ টাকা, জনগণের টাকা, আপনার আমার করের টাকাগুলো সব কি তৃণমূল নেতাদের গাড়ি বাড়িতে চলে যাবে? একটা এমপি, একটা এমএলএ, একটা মন্ত্রীর কত টাকা মাইনে হয়? এই যে গাড়িগুলো চড়ে বেড়াচ্ছে, এই যে বড় বড় গাড়ি ঘোড়া চড়ে বেড়ায়, এই যে ধরনের বাড়ি করেছে, একটা এমএলএ, এমপি, মিনিস্টারের এত টাকা মাইনে হয়? আমরা কিছুই জানি না। আচ্ছা, তিনি যে বলছেন আমার নাম করে বলা হচ্ছে যে তুলো গজ ছাড়া কিছুই নেই সরকারি হাসপাতালগুলোতে, সুপ্রিম কোর্টে বলা হয়েছে, তিনি খুব লজ্জিত। লজ্জার পরেও স্বাস্থ্য ব্যবস্থার এই হাল, কি বলবেন? না না, উনি ওনার পরিবারের যারা লোকজন বা ভাইপো ট্রিটমেন্ট করাতে কি এখানকার সরকারি হাসপাতালে ট্রিটমেন্ট করায় না বিদেশে যায় ট্রিটমেন্ট করাতে? সেই উত্তরটা কে দেবে? ভাইপো ট্রিটমেন্ট করাতে ওনার যারা সাগরেদ বাগরেদ আছে, মস্তানগুলো আছে, এমএলএগুলো আছে, তারা ট্রিটমেন্ট করাতে কোথায় যায়? প্রাইভেট হসপিটালে না গভর্নমেন্ট হসপিটালে? সেই প্রশ্নটার উত্তরটা উনি দিচ্ছেন না কেন? ওনার যখন পা ভেঙে গেছিল ভোটের আগে, ওই সময় তিনি গেছিলেন হলো এসএসকেএমে, আমরা জানি। আর কি জানি, যতগুলো ওই ইডি সিবিআই ধরবে তাদেরকে সরকারি হসপিটালে রাখার ব্যবস্থা মুখ্যমন্ত্রী নিজে স্বাস্থ্যমন্ত্রী হয়ে করার চেষ্টা করেন এবং করেছেন। আচ্ছা, তিনি তো বলছেন স্বাস্থ্য ব্যবস্থা অনেক উন্নয়ন ঘটেছে, কারণ আগে উনি বলছেন যে পিজিতে খুবচি মানে ছোট ছোট ঘর ছিল, রং টং ছিল না, অবহেলা করা হতো স্বাস্থ্য ব্যবস্থাটাকে। এখন নাকি উনি খুব উন্নয়ন করেছেন স্বাস্থ্য ব্যবস্থা। হয়েছে তো উন্নয়ন, কে বলেছে আপনাকে হয়নি? উন্নয়ন হয়েছে তো। চুরি হয়েছে, যদি কেউ জেলে তৃণমূল নেতা যায় তাকে স্বাস্থ্য এসএসকেএম, আরজি কর এগুলোতে বসানোর ব্যবস্থা হয়েছে, কে বলেছে উন্নতি হয়নি? হয়েছে তো। হ্যাঁ, স্বাস্থ্য দপ্তরে ওনার পরিবারের যারা লোকজন আছে তারা প্রাইভেট হসপিটালে নিজেদের দেখাবে। আপনি বলুন তো, কোন ভদ্রঘরের লোকজন আজকে সরকারি হসপিটালে ট্রিটমেন্ট করায়, যে একেবারে নিরুপায়, যার চিকিৎসা করার কোনো ক্ষমতা নেই, মুমূর্ষ পেশেন্ট, আইসিইউর পেশেন্ট, প্রাইভেট হসপিটালে লক্ষ লক্ষ টাকা বেরিয়ে যাচ্ছে, তারা নিয়ে যায় হলো সরকারি হসপিটালে। জনগণকে রাস্তায় ফেলে দিয়েছেন উনি। ওনার নিজের পরিবারের লোক সরকারি হসপিটালে দেখে, ভাইপো ট্রিটমেন্ট করতে যায় শুনেছি দুবাইতে, আমেরিকাতে। কেন সরকারি হসপিটালে কেন ট্রিটমেন্ট করেন? এই প্রশ্নের উত্তর কি আমি দেবো? আচ্ছা, তিনি ডাক্তারদের উদ্দেশ্যে বলছেন এবং ডাক্তারদেরকেই বলছেন, বৈঠকে দেখা গেছে তিনি বলছেন যে কোনো রাজনীতি না, রাজনীতির রং ভুলে গিয়ে সবাই একত্রিত হয়ে বিষয়টিকে সামলানোর জন্য। কোন প্রসঙ্গে, কোন রাজনীতি, কি প্রসঙ্গে কথাটি বললেন তিনি? উনি চমকালেন ধামাচাপা দেওয়ার জন্য। চুরিগুলো ধরা পড়ে যাচ্ছে, অনেকে জেলে গেছে, আরও কেস পশ্চিমবাংলায় বেরোবে, সেগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য তিনি এই ধরনের কথা বলছেন। বেসিক্যালি তিনি ডাক্তারদের শাসালেন সেটেলমেন্ট করার জন্য। আর দেশে দেখুন আইন আছে, আদালত আছে। মন্ত্রীর মেয়ে পরীক্ষায় না বসে চাকরি পেয়েছিল, তাকে টাকাটা ফেরত দিতে হয়েছিল, কলকাতা হাইকোর্টের রায় ছিল। সেটা নিয়ে মন্ত্রীর মেয়ে সুপ্রিম কোর্টে গিয়েও কিছু করতে পারেনি। বিচার ব্যবস্থা বিচার হয়, এবং ভারতবর্ষে মুখ্যমন্ত্রী ভুলে গেছেন যে বিচার ব্যবস্থা এখনও ইন্ডিপেন্ডেন্ট। এই ওবিসি মামলা এবং এসএসসি মামলার রায় থেকে আগামী দিনে দেখবেন সব যত মামলা আছে সেখান থেকে আপনারা বুঝতে পারবেন যে বিচার ব্যবস্থা এখনও ভারতবর্ষে আছে এবং বিচার ব্যবস্থা ইন্ডিপেন্ডেন্ট। উনি ক্ষমতায় বসে যা ইচ্ছে তাই করে যাবেন, এটা হতে পারে না। লক্ষ লক্ষ মানুষের সর্বনাশ করে দিয়ে চলে যাবেন, এটা হতে পারে না। যদি উনি দায়িত্ব না নিতে পারেন, পদত্যাগ করা উচিত। আমি ওনার কাছে আবেদন করব, পশ্চিমবাংলাকে একেবারে শেষ করে দেবেন না। লক্ষ লক্ষ ছাত্রছাত্রী, যুবক যুবতীর ভবিষ্যৎ শেষ করে দেবেন না। এর অভিশাপ কিন্তু আপনার ওপর এবং আপনার দলের ওপর পড়বে যখন আপনি ক্ষমতায় থাকবেন না। দেশের ভালোর জন্য আপনাকে আমি বলবো যে ওবিসি মামলা যেটা সুপ্রিম কোর্টে করেছেন সেটা প্রত্যাহার করে নিন। এসএলপি যেটা করেছেন সেটা প্রত্যাহার করে নিন। দেশের ভালোর জন্য, মানুষের ভালোর জন্য প্রত্যাহার করে নিন।
আচ্ছা, এই যে স্টাইপেন্ডটা এই যে মানে বাড়িয়ে দিলেন, বৃদ্ধি করলেন, 10,000 টাকা করে দিলেন এবং তার জন্য ডাক্তারদেরকে সেখানে যেতে হলো, এটা কি যাওয়ার দরকার ছিল? এটা তো উনি বাজেট পেশের সময় কিংবা অন্য কোনো সরকারি নোটিশ হিসেবেও দিতে পারতেন। এতে কি তাহলে কি কোনো ব্যাঘাত ঘটলো না স্বাস্থ্য ব্যবস্থায় সাধারণ মানুষের? এটা কি উনি ওনার পকেট থেকে 10,000 টাকা দিলেন, নাকি ওই হরিশ মুখার্জি স্ট্রিটে যে প্রপার্টিগুলো দখল করে রেখেছেন সেখান থেকে উনি কারুর নামে প্রপার্টিটা করে দিলেন? সেইটা তো বলতে হবে ওনাকে। যারা কাজ করছেন আজকে পশ্চিমবঙ্গ সরকারের যে কর্মচারীগুলো আছে, পুলিশ যারা আছে, তাদেরকে ডিএ দিচ্ছেন না কেন আমি যদি প্রশ্ন করি? তারা তো আপনার কর্মচারী, ডিএ দিচ্ছেন না কেন? 20,000 থেকে 80,000 টাকা মাইনে কম পাচ্ছে ক্যাডার ওয়াইজ, কেউ গ্রুপ ডি থেকে গ্রুপ সি গ্রুপ বি পর্যন্ত, গ্রুপ এর আপনাদের লাগছে না। আপনার পরিবারের লোকজন যে গাড়িগুলো ব্যবহার করছে, যে সাধারণ মানুষ পশ্চিমবাংলায় আছে তারা সেটা ব্যবহার, উন্নত দেশ মানে কি? আপনি যে সার্ভিস ব্যবহার করবে, দিল্লির এমসে আপনি দেখবেন নেতা, মন্ত্রী, প্রধানমন্ত্রী অনেকেই কিন্তু ট্রিটমেন্ট করাতে যায়। পশ্চিমবাংলার সরকারি হাসপাতালে কোনো ভিআইপি ট্রিটমেন্ট করাতে আসে না। দেশের একটা ফেসিলিটি আপনার সরকারের লোকজনই নিতে পারে না, আপনি কি করে সেই ফেসিলিটিটা জনগণকে দিচ্ছেন? দয়া করে দেশকে জাহান্নামে পাঠাবেন না, দেশের মানুষের ক্ষতি করবেন না।